হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো, আজকে আমরা আবার একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাস হচ্ছে মামাং দায়ের স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। দেখো, অলরেডি আমরা একটা ইন্ট্রোডাকশন করেছি এর ওপর। এটা আমাদের পার্ট 2 ক্লাস। আমরা এই পার্ট 2 ক্লাসে টেক্সটটাকে আলোচনা করব। আমরা আগের ক্লাসে মামাং দায় নিয়ে আলোচনা করেছি, এই কবিতাটা সম্পর্কে জেনেছি, মামাং দায়ের ব্যাকগ্রাউন্ড জেনেছি, মামাং দায় কেমন কবি ছিলেন সেই সবগুলো আমরা জেনেছি। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেখানে আমরা কি করব, এই যে স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার, এই পুরো পোয়েমটার টেক্সটটাকে আমরা অ্যানালাইসিস করব বা লাইন বাই লাইন আমরা এটাকে এক্সপ্লেন করব। তো দেখো, মামাং দায় একজন খুবই ইন্টারেস্টিং পারসন এবং খুবই সুন্দর একজন পোয়েট, আমাদের অরুণাচল প্রদেশের, আমরা আগের দিন জেনেছি। এবং তার কবিতার মধ্যে যে স্পেশালিটি সেটা হচ্ছে তার কবিতার মধ্যে মডার্নিজম আর রোমান্টিসিজম দুটো একসাথে পাওয়া যায়। বোথ মডার্নিজম অ্যান্ড রোমান্টিসিজম, এই দুটোর ইফেক্ট একসাথে তার কবিতায় আমরা দেখতে পাই। আমরা এই কথাগুলো ইন্ট্রোডাকশানে জেনেছি। এই যে আজকের যে কবিতা স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার, এখানে আমরা দেখবে রোমান্টিসিজম পাবো, এখানে আমরা পাবো মামাং দায়ের যে লাভ ফর হার ওন কালচার, ওন ট্রাইব, ওন ল্যান্ড, এটা পাবো। আর পাবো তার সাথে মডার্নিজম, কিভাবে আধুনিক সভ্যতা বা আমাদের এই মডার্ন যে সোসাইটি সেটা কিভাবে মামাং দায়কে এফেক্ট করছে বা মামাং দায়ের যে আশেপাশের সিচুয়েশন সেটাকে এফেক্ট করছে। তো দেখো, আমরা এই ক্লাসের টেক্সটটাকে অ্যানালাইসিস করব। তো সবাইকে গুড মর্নিং। সবাই আশা করছি ভালো আছো। বুঝতেই পারছো, একবার লকডাউনে সব কিছুই বন্ধ হয়ে গেল, তাও আমাদের ভালো থাকতে হবে, আমাদের আনন্দে থাকতে হবে, আমাদের হ্যাপি থাকতে হবে। তো চলো আমরা একটা হ্যাপি থাকার মন্ত্র মনে রেখে আমরা শুরু করি স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। তো চলো আমরা আজকের ক্লাস স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার বাই মামাং দায় শুরু করছি। তো সবাই তোমরা পয়েন্ট ডাউন করে নেবে খাতার মধ্যে। পয়েন্ট ডাউন করলে তোমাদেরই সুবিধা হবে, বা স্ক্রিনশট নিয়ে নেবে, আমি যেগুলো বলবো সেগুলো শুনে রেকর্ডিং করে নেবে বা লিখে নেবে খাতার মধ্যে, তাহলে সুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে যে কোনো ধরনের কোয়েশ্চেন এই স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার থেকে আসুক, তোমরা সহজেই সেটাকে এক্সপ্লেন করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের টেক্সট স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার বাই মামাং দায়। তো দেখো, আমরা ফার্স্ট স্ট্যান্জায় চলে আসি। আমরা প্রথমেই ফার্স্ট স্ট্যান্জায় চলে এলাম। ফার্স্ট স্ট্যান্জায় কবি কি বলছেন সেটা আমরা প্রথমেই দেখব। তো দেখো, ফার্স্ট স্ট্যান্জায় কবি কি বলছেন। ফার্স্ট স্ট্যান্জার প্রথম লাইনটাই কিন্তু প্রচণ্ড সিম্বলিক্যাল লাইন। প্রথম লাইনেই কবি বলছেন, দেখো, স্মল টাউনস অলওয়েজ রিমাইন্ড মি অফ ডেথ। তাহলে স্মল টাউনস অলওয়েজ রিমাইন্ড মি অফ ডেথ। তাহলে কবি বলছেন যে ছোট্ট শহরগুলো আমাকে সবসময় মৃত্যুর কথা মনে পড়িয়ে দেয়। এই যে ডেথ বা মৃত্যুর কথা কবি বলছেন, কেন বলছেন? এর প্রথম সিগনিফিক্যান্স হলো যে দেখো, কবি বোঝাতে চাইলেন যে তাদের যে ছোট্ট শহরগুলো, পাহাড়ি যে শহরগুলো, সেগুলো আর 5টা শহরের মতোই, সেখানেও মৃত্যু, সেখানেও জন্ম, সেখানেও দুঃখ, সেখানেও কষ্ট লেগে আছে। আমরা যারা পাহাড়ে থাকি না, যারা সমতল ভূমিতে থাকি, তারা আমরা কি বলি যে পাহাড় হচ্ছে জান্নাত, পাহাড় হচ্ছে স্বর্গ, সেখানে কোনো দুঃখ নেই, মিজারি নেই, টোটালি সবসময় আনন্দ। আমরা কাশ্মীরকে তো স্বর্গই বলে দিয়েছি। বাট কবি কিন্তু সেটা বলছেন না। কবি বলছেন আর 4-5টা শহরে বা আর 5টা শহরে যেমন হয়, মৃত্যু হয়, দুঃখ হয়, আমার ছোট্ট পাহাড়ি শহরগুলোতেও ঠিক সেরকমই দুঃখ হয়। সেই কারণে কবি বলতে চাইছেন যে স্মল টাউনস অলওয়েজ রিমাইন্ড মি অফ ডেথ। এটা একটা সিগনিফিক্যান্স। এছাড়াও আমি ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে অরুণাচল প্রদেশ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এর মধ্যে যে পলিটিক্যাল কনফ্লিক্ট
একটা পলিটিক্যাল কনফ্লিক্ট সব সময় লেগে থাকতো। সেন্ট্রাল গভর্নমেন্ট বাই ফোর্স অনেকবার অরুণাচল প্রদেশকে অনেক কিছু করার চেষ্টা করেছে প্রাচীনকাল থেকে। এই অরুণাচল প্রদেশের সাথে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে এই লাইনটা, যে কনফ্লিক্ট হলেই কি হবে, যখনই একটা ইন্টারনাল কনফ্লিক্ট হবে, যখনই একটা সিভিল কনফ্লিক্ট হবে, তখনই মানুষের মৃত্যু হবে। তো এখানেও কিন্তু স্মল টাউনস অলওয়েজ রিমাইন্ড মি অফ ডেথ, এখানে কবি ওই পলিটিক্যাল যে কনফ্লিক্ট সেটাকেও বোঝাতে চাইছেন। তাহলে দেখো প্রথম লাইনটা কিন্তু প্রচণ্ড সিগনিফিক্যান্ট একটা লাইন। নেক্সট দেখো কি বলছেন কবি। দেখো কবি যে রোমান্টিক পোয়েট আস্তে আস্তে সেটা ক্লিয়ার করছেন। দেখো প্রথমেই মডার্নিজম, এরপরেই রোমান্টিসিজম, এই মিক্সিংটা আমরা পাবো। দেখো কি বলছে, মাই হোম টাউন লাইজ কামলি অ্যামিডস্ট দ্য ট্রিজ। আমার হোম টাউন বলতে কি, যেখানে আমরা জন্মেছি, যে জায়গাটা আমাদের বাড়ি। যেমন আমাদের বর্ধমান, কেউ গুসকরাতে তো গুসকরায়, কারো গলসি বাড়িতে গলসি, কারো কলকাতায় বাড়ি তো কলকাতা, কারো মানকরে বাড়ি তো মানকর। এই যে ব্যাপারটা, এই জিনিসটাকে হোম টাউন বলা হয়। তাহলে কবি বলছেন মাই হোম টাউন লাইজ কামলি অ্যামিডস দ্য ট্রিজ। আমার যে ছোট্ট শহর যেটায় আমি থাকি সেটা গাছে ঘেরা। দেখো ন্যাচারাল যে সিন বা ন্যাচারাল যে বিউটি, সেই বিউটিকে কবি কত সুন্দরভাবে এখানে তুলে ধরছেন। তিনি বলছেন যে তার হোম টাউন গাছে ঘেরা, মানে প্রকৃতির কোলের মধ্যে রয়েছে তার হোম টাউন। ইট ইজ অলওয়েজ দ্য সেম, এটা সব সময় একই রকমই থাকে, সব সময় প্রকৃতি দিয়ে মোড়া থাকে। ইন সামার অর উইন্টার, তুমি গ্রীষ্মকালে যাও বা শীতকালে যাও, সেখানে সব সময় একই রকমই থাকে। উইথ দ্য ডাস্ট ফ্লাইং, কিন্তু সেখানেও ধুলোবালি ওড়ে। দেখবে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা সবাই ভাবি যে পাহাড় মানে পলিউশন ফ্রি, পাহাড়ে কোনো ধুলোবালি কিচ্ছু নেই, অন্য কিচ্ছু নেই, টোটাল সবসময় একটা মনোরম ওয়েদার। কবি কিন্তু সেটা বলছেন না। কবি বলছেন যে উইথ দ্য ডাস্ট ফ্লাইং, আমার শহরেও ধুলো ওড়ে। এই যে লাইনটা উইথ দ্য ডাস্ট ফ্লাইং, এই লাইনটাও কিন্তু সিগনিফিক্যান্ট, এরও একটা সিগনিফিক্যান্স রয়েছে। কি সিগনিফিক্যান্স রয়েছে? কবি বোঝাতে চাইলেন যে আস্তে আস্তে আমাদের কবির যে শহর, সেটা একটা আরবানাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে এগোচ্ছে। বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, বিল্ডার্সরা আসছে, রাস্তা তৈরি হচ্ছে, তো তার ধুলোগুলো উড়ছে। এটাকেও কবি মিন করতে চাইলেন, কারণ কবির কবিতায় সবসময় আমরা পাবো একটা মডার্নিজম আর রোমান্টিসিজম, দুটোর মধ্যে কনফ্লিক্ট। কবি কি বলছেন? ইট ইজ অলওয়েজ দ্য সেম, আমার শহর সব সময় একই রকম থাকে। ইন সামার আর উইন্টার, তুমি গ্রীষ্মকালেও বলতে পারো বা শীতকালেও বলতে পারো। উইথ দ্য ডাস্ট ফ্লাইং, কিন্তু আমার শহরেও ধুলোবালি ওড়ে। অর দ্য উইন্ড হাউলিং ডাউন দ্য গর্গ, এই গর্গ বা জর্জ, তাই গর্গ বলা হয়ে থাকে বা জর্জ বলা হয় থাকে। বা আমার শহরে কি হয়, জর্জের মধ্যে দিয়ে বাতাস প্রবাহ হয় প্রচন্ড পরিমাণে, প্রচন্ড সশব্দে। এই গর্জ বা জর্জ মানে কি? এই গর্জ বা জর্জ মানে হলো ভ্যালি, রিভার ভ্যালি। দুটো পাহাড়ের মাঝখানে যে ক্যানিয়ন তৈরি করে দিয়ে নদী বেরিয়ে যায়, ওই ক্যানিয়নটাকে বলা হচ্ছে গর্জ। তাহলে কবি বলছেন আমার শহরে শীত গ্রীষ্মে সব সময় একই রকম থাকে এবং সেখানে ধুলোবালি ওড়ে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কবি এখানেও সেম জিনিসটা দেখাচ্ছেন। তা দেখো ফার্স্ট স্ট্যান্জায় কবি কত সুন্দর দেখালেন, যে কবি দেখিয়ে দিলেন
যে তার শহরে শুধুমাত্র আনন্দ রয়েছে সেটা নয়, সেখানে কি রয়েছে, সেখানে মৃত্যু রয়েছে। এবং সেখানে তার শহর গাছপালায় ঘেরা হলেও সেখানেও কিন্তু পলিউশন আছে, সেখানেও কিন্তু ধুলো ওড়ে, সেখানেও কিন্তু বাতাস গর্জন করে প্রবাহিত হয়। তাহলে ফার্স্ট স্ট্যান্জা আমাদের এটা হয়ে গেল। আমরা চলে যাই সেকেন্ড স্ট্যান্জায়। সেকেন্ড স্ট্যান্জায় কি বলছেন দেখো, কবি দেখো সেকেন্ড স্ট্যান্জায় আরো একটা সিচুয়েশনকে তুলে ধরছেন। কবি দেখো সেকেন্ড স্ট্যান্জায় আরো একটা সিচুয়েশনকে তুলে ধরছেন। কবি কি বলছেন, জাস্ট দ্য আদার ডে সামওয়ান ডাইড। আর 4-5টা দিনের মতো কোনো একদিন একজন মারা গেছিলেন। তা দেখো কবি একটা মৃত্যুর কথা বলছে, বারবার দেখো কবি মৃত্যুকে নিয়ে আসছে। এই মৃত্যু নিয়ে আসার মাধ্যমে কবি কিন্তু বোঝাতে চাইছেন যে অরুণাচল প্রদেশের যে হস্টাইল সিচুয়েশন, অরুণাচল প্রদেশের যে পলিটিক্যাল কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটাকে কবি কিন্তু বারবার বোঝাতে চাইছেন। কবি ওই জন্য বলছেন, কি বলছেন, জাস্ট দ্য আদার ডে সামওয়ান ডাইড। যেমন মারা যায় ঠিক সেই রকমই কোনো একদিন কেউ একজন মারা গেছিল। ইন দ্য ড্রেডফুল সাইলেন্স উই ওয়েপ্ট। দেখবে যখন কেউ মারা যায় তখন একটা ভয়ানক নিস্তব্ধতা চলে আসে চারিদিকে। প্রচুর লোক থাকে ওই মৃতদেহকে দেখতে, ডেড বডিকে দেখতে প্রচুর লোক আসে, কিন্তু দেখবে চারিদিকে একটা নিস্তব্ধতা হয়ে যায়। এই জন্য উইলিয়াম শেক্সপিয়ার তার হ্যামলেট নাটকে বলছেন, দ্য রেস্ট ইজ সাইলেন্স। আমাদের জীবনের অন্তিম যে রেস্ট সেটা কিন্তু নীরবতা। এলিজিতে গ্রে বলছেন, এলিজিতে গ্রে বলছেন ওই যে ফোর ফাদাররা তারা এখানে হ্যামলেট স্লিপ দিচ্ছে, তাদেরকে কেউ আর তুলতে পারবে না। তাহলে কবি দেখো ওই সিচুয়েশনটাকে তুলে ধরছেন। কবি এখানে ল্যামেন্ট করছেন। এখানে কবিতাটা খানিকটা এলিজিয়াক নোট আমাদের কাছে প্রেজেন্ট করছে। জাস্ট দ্য আদার ডে সামওয়ান ডাইড। আর 4-5 দিনের মতো কোনো একদিন কেউ একজন মারা গেছিল। ইন দ্য ড্রেডফুল সাইলেন্স, আমরা ওই ভয়ানক নিস্তব্ধতায়, উই ওয়েপ্ট, আমরা সবাই কান্নাকাটি করছিলাম। লুকিং অ্যাট দ্য স্যাড রেথ অফ টিউবার রোজেস বা টিউব রোজেস, আমরা সবাই তাকিয়েছিলাম কোন দিকে, স্যাড রেথ অফ টিউব রোজেস। টিউব রোজেস মানে হচ্ছে রজনীগন্ধা, টিউব রোজেস মানে হচ্ছে রজনীগন্ধা ফুল। তাহলে রজনীগন্ধা ফুলের মালা, দেখে মরে গেলে রজনীগন্ধা ফুলের মালা নিয়ে যাওয়া হয় সেন্টেড। কেন সেন্টেড নিয়ে যাওয়া হয়? এর পেছনে একটা সায়েন্টিফিক লজিক আছে। ধূপ জ্বালানো হয়, কেন ধূপ জ্বালানো হয়? এর পেছনে একটা সায়েন্টিফিক লজিক আছে। সায়েন্টিফিক কারণটা হলো কি, যে মরে গেলে আমাদের দেহ আস্তে আস্তে ডিকম্পোজ হতে শুরু করে দেয়, পচতে শুরু করে দেয়, সেখান থেকে গন্ধ বেরোতে শুরু করে। তাই যাতে গন্ধটা ঢাকা দিয়ে থাকা যায় সেই কারণে রজনীগন্ধার মালা দেওয়া হয়, সেই কারণেই ধূপ জ্বালানো হয়, কোনো ঠাকুর দেবতার জন্য নয়। কিন্তু এটা কিন্তু একটা রিচুয়াল। এই রিচুয়ালটা কিন্তু সায়েন্টিফিক রিচুয়াল, আমরা কিন্তু বুঝি না। এটা সায়েন্টিফিক্যালি প্রাচীন মানুষেরা আবিষ্কার করেছে, সেটা চলে আসছে রিচুয়ালটা। তাহলে কবি দেখো কি বলছেন, লুকিং অ্যাট দ্য স্যাড রেথ অফ টিউব রোজেস, আমরা ওই রজনীগন্ধার ওই বিষণ্ণ মালাগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদেছিলাম। দেখো তারপরেই কবি কত সুন্দর যে রিচুয়ালের কথা সেটাকে তুলে ধরছেন। দেখো আমরা ইন্ট্রোডাকশনে জেনেছিলাম যে কবিতার কালচার, তার রিচুয়াল প্রত্যেকটাকে প্রচণ্ড ভালোবাসেন, সেগুলোকে তিনি বারবার তার কবিতায় তুলে ধরেছেন। তো এখানেও দেখো তুলে ধরছেন লাইফ অ্যান্ড ডেথ, লাইফ অ্যান্ড ডেথ। এই লাইনটার মানে কি? লাইফ অ্যান্ড ডেথ, লাইফ অ্যান্ড ডেথ, অনলি দ্য রিচুয়ালস আর পার্মানেন্ট। এই লাইনটার মানে হলো
যে জন্ম মৃত্যু বা মৃত্যু জন্ম যাই বলো, এগুলো টেম্পোরারি, এগুলো তো হবেই, জন্ম হবে মৃত্যু হবে। only the rituals are permanent, কিন্তু জন্মানোর পর কিছু রিচুয়ালস হয়, মৃত্যুর পর কিছু রিচুয়ালস হয়, এইগুলো কিন্তু সারা জীবন থেকে যাবে। জন্মানোর পরও আনন্দের রিচুয়াল হয়, মিষ্টি বিতরণ হয়, খাওয়া দাওয়া হয়, ভোজ হয়। মৃত্যুর পরও কিন্তু রিচুয়াল হয়, সেটা দুঃখের রিচুয়াল হতে পারে, সেখানেও ভোজ হয়, খাওয়া দাওয়া হয়, ফুল নিয়ে সবাই আসে। তা দেখো, জন্ম মৃত্যু থেকেই যাবে, জন্ম মৃত্যু অতটা পার্মানেন্ট নয় যতটা পার্মানেন্ট কোনটা, রিচুয়ালটা। তা দেখো, কবি এই স্ট্যান্ডাতে একটা এলিজিয়াক নোটের মাধ্যমে কত সুন্দর তার যে কালচার এবং রিচুয়াল সেটাকে ফুটিয়ে তুললেন। তিনি বলেই দিলেন, লাইফ অ্যান্ড ডেথ, জন্ম মৃত্যু সবই থাকবে, সেগুলো টেম্পোরারি, সেগুলো থাকবে, বাট অনলি দ্য রিচুয়ালস আর পার্মানেন্ট, কিন্তু পার্মানেন্টলি যেগুলো রয়ে যাবে সেটা হচ্ছে আমাদের রিচুয়ালস। প্রত্যেক ধর্মেরই রিচুয়ালস আছে, হিন্দু ধর্মের রিচুয়ালস হিন্দু ধর্মের মতো, খ্রিস্টান ধর্মের খ্রিস্টানদের মতো, ইসলাম ধর্মে ইসলামদের মতো, বৌদ্ধ ধর্মে বৌদ্ধদের মতো, বাট রিচুয়ালস রয়ে যাবে। তাহলে কবি সেই ট্রাইবাল রিচুয়ালস, তাদের রিচুয়ালসের কথা বলছেন, পাহাড়ি রিচুয়ালসের কথা বলছেন। সেকেন্ড স্ট্যান্জা হয়ে গেল, তো চলো আমরা থার্ড স্ট্যান্জায় চলে যাই। থার্ড স্ট্যান্জায় কবি কি বলছেন দেখো। থার্ড স্ট্যান্জায় কবির যে প্যান্থেইজম মানে আমি বলেছিলাম যে ন্যাচারাল অবজেক্টগুলোকে গড বা গডেস হিসাবে প্রকাশ করা, ন্যাচারাল অবজেক্টগুলোর মধ্যে প্রাণ দেওয়া, পার্সনিফাই করা, তাকেই বলা হয় কি, আমাদের প্যান্থেইজম। তাহলে দেখো, কবি এখানে প্যান্থেইজম প্রকাশ করছেন। দ্য রিভার হ্যাজ এ সোল, নদীর একটা আত্মা আছে। নদীকে কবি লিভিং বিং করছেন। কবি নদীর মধ্যে সবকিছু দেখতে পাচ্ছেন, নদী যেন প্রাণযুক্ত, প্রাণবিহীন নয়, প্রাণযুক্ত। কবি বলছেন নদীরও একটা আত্মা আছে। In the summer it curves through the land like a torrent of grief. গ্রীষ্মকালে এই নদী মাটির মধ্য দিয়ে প্রবাহিত হয়। কেমন গো, সিমিলি ইউজ করলেন, লাইক এ টরেন্ট অফ গ্রিফ। টরেন্ট মানে হচ্ছে স্ট্রং ফ্লো, প্রচন্ড জোরে যে প্রবাহ তাকে বলা হয় টরেন্ট। দুঃখের প্রবাহ, যেমন একটা প্রচন্ড দুঃখের প্রবাহ প্রবাহিত হয়, গ্রীষ্মকালে নদী ঠিক সেরকম ভাবেই যায়। কেন কবি এটা বলছেন মনে করে দেখো, যে গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে নদীর জল কমে যায়, নদীর যে প্রবাহের স্পিড সেটাও কমে যায়, নদী যেন বিষণ্ণ হয়ে ধীরে ধীরে প্রবাহিত হয় ওই মাটির মধ্যে দিয়ে। কবি এই জায়গাটাকে বোঝালেন। রবি ঠাকুরের একটা কবিতা আছে, মনে করে দেখো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। ঠাকুর দেখো কত সুন্দর ছোট নদীকে ডিসক্রাইব করছেন। এখানেও দেখো মামাং দায়ও বলছেন, কিন্তু তিনি একটা স্যাডিস্টিক, একটা এলিজিয়াক নোট প্রকাশ করছেন আমাদের নদীর প্রতি। তিনি বলছেন যে নদী গ্রীষ্মকালেও প্রবাহিত হয়, বাট নদীকে তখন দেখে মনে হয় যে গ্রিফ, মানে একটা গ্রিফ বা টরেন্ট অফ গ্রিফের মতো প্রবাহিত হচ্ছে, একটা দুঃখের প্রবাহ নিয়ে প্রবাহিত হচ্ছে নদী, কারণ জল শেষ হয়ে গেছে। সামটাইমস মাঝে মাঝে বা কখনো কখনো, I think it holds its breath, seeking a land of peace and stars. আমার মাঝে মাঝে মনে হয় যে নদী হয়তো তার নিঃশ্বাসটাকে আটকে রেখেছে। গ্রীষ্মকালে তো জল একবারই শুকিয়ে যায়, তাও কিন্তু নদী শুকিয়ে কাঠ হয়ে যায় না। নদী কি করেছে, তার
নিঃশ্বাসটাকে আটকে রাখে। কেন আটকে রাখে? যাতে পরবর্তী ক্ষেত্রে নদী মাছেদের তার বুকের মধ্যে আশ্রয় দিতে পারে এবং তারাদেরও তার বুকের মধ্যে আশ্রয় দিতে পারে। এই লাইন দুটো খুব সুন্দর লাইন, এটাকে আমি একটু ডিটেলসে এক্সপ্লেন করছি। দেখো, ভালো করে দেখো। নদীতে যখন জল কমে যায় তখন নদীর ভেতরকার যে মাছগুলো সেগুলো আমরা অনায়াসে দেখতে পাই তো। জল কমে গেলে নদীর ভেতরকার, নদীর যে পাঁজরটা সেটা দেখতে পাওয়া যায়। যদি একে রামানুজনের একটা কবিতা তোমরা পড়ো, আ রিভার কবিতার নাম, সেখানে কিন্তু দেখতে পাবে রামানুজন এই গ্রীষ্মকালের একটা নদীর বর্ণনা দিয়েছেন, কত সুন্দর। তাহলে এখানে কবি বলছেন যে আমার মনে হয় যে নদী শুকিয়ে গেলেও নদী তার প্রাণটাকে আটকে রেখে দেয়, তার প্রাণটাকে শেষ করে দেয় না। কাদের জন্য? ল্যান্ড অফ ফিশ অ্যান্ড স্টার্স, মাছেদের জন্য এবং তারাদের জন্য। কারণ আকাশে যখন তারা ওঠে, সেই তারার ছায়া নদীর জলের মধ্যে পড়ে, সেটা দেখতে খুব সুন্দর লাগে। তো কবি সেটাকে দেখে বলছেন, সেই মাছেদের দেখে বলছেন, সেই তারাদের দেখে বলছেন যে কবি নদী যেন তার ব্রিথটাকে, তার নিঃশ্বাসটাকে আটকে রেখেছে কোনো রকমে, এই মাছেদের জন্য, এই তারাদের জন্য। তাহলে নেচার যে ইন্টারনালি কানেক্টেড, সেই ইন্টারনাল যে কানেকশনটা নেচারের মধ্যে, সেটা কিন্তু এখানে দেখতে পেলাম। কবি এখানে তার প্যান্থেইস্টিক যে মনোভাব সেটাও প্রকাশ করলেন। এটা হয়ে গেল আমাদের এই স্ট্যান্জা। আমরা চলে যাই পরবর্তী স্ট্যান্জায়। নেক্সট স্ট্যান্জায় কি হচ্ছে দেখো, আবার দেখো কবি রিপিট করছেন, আবার দেখো কবি বলছেন দ্য রিভার হ্যাজ এ সোল, নদীর একটা আত্মা আছে। ইট নোস, এটা জানে, স্ট্রেচিং পাস্ট দ্য টাউন, এ শহরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে অনেক দিন ধরে। মনে করো দেখো আর একটা লাইন, বিখ্যাত লাইন, নদী তুমি কোথা থেকে এসেছো? মহাদেবের জটা থেকে। ওই যে নদীর প্রবাহ। অ্যালফ্রেড লর্ড টেনিসনের একটা কবিতা আছে দ্য ব্রুক, ওখানে একটা বিখ্যাত লাইন আছে, ফর মেন মে কাম অ্যান্ড মেন মে গো বাট আই গো অন ফর এভার। এখানে দেখো সেম লাইনটাকে যেন রিপিট হচ্ছে। নদীর আত্মা আছে, ইট নোজ স্ট্রেচিং পাস্ট দ্য টাউন, কারণ সে শহরের পাশ দিয়ে অনেক কাল আগে থেকে প্রবাহিত হচ্ছে। From the first drop of rain to dry earth and mist on the mountain tops. নদী সব কিছুকেই চেনে, শহরটাকে চেনে, বৃষ্টির প্রথম ফোঁটাটাকে চেনে, যে ফোঁটা শুকনো পৃথিবীতে পড়ে। গ্রীষ্মকাল চলে যাওয়ার পর যখন বর্ষাকাল আসে, গ্রীষ্মকালে সব কিছু শুকনো খটখটে হয়ে আসে, তারপর বৃষ্টির যে প্রথম ফোঁটা পড়ে সেটাকেও নদী জানে। And mist on the mountain tops, নদী সবসময় পাহাড় থেকে আসে, তাই পাহাড়ের ওপরে যে কুয়াশাগুলো থাকে, সেই কুয়াশার মধ্যে যে রহস্য থাকে, সেই রহস্যের কথাও নদী জানে। The river knows the immortality of water, নদী এটাও জানে যে জল, আমাদের যে ওয়াটার হচ্ছে একটা ইমমর্টাল। এখানে ওয়াটারের যে ইমমর্টাল সার্কেল, সেই সার্কেলটাকে বোঝানো হয়েছে। কারণ আমরা জানি জল বাষ্প হয়ে আকাশে চলে যায়, আকাশে গিয়ে মেঘ হয়, মেঘ থেকে আবার কিন্তু বৃষ্টি রূপে পৃথিবীতে পড়ে। এই যে ওয়াটার সাইকেল, এই যে ইমমর্টালিটি অফ ওয়াটার, এই ওয়াটারের যে ইমমর্টালিটি, এটাকে কিন্তু নদী জানে। তাই নদীকে দেখো এই স্ট্যান্ডায় টোটালি একটা লিভিং অবজেক্ট হিসাবে দেখানো হলো। এটাকে আমরা পার্সোনিফিকেশন বলবো, নদীকে টোটালি পার্সোনিফাই করা হলো। পার্সোনিফাইয়ের চেয়েও আরো যদি ভালো কিছু বলা যেতে পারে, তাহলে আমরা বলবো এটাকে প্যাথেটিক ফ্যালাসি। প্যাথেটিক ফ্যালাসির মাধ্যমে কবি টোটালি নদীটিকে প্রকাশ করলেন। তাই নদী যেন সব কিছু জানে, শহরটাকে জানে,
বৃষ্টির প্রথম ফোঁটাকে জানে, যে ফোঁটা শুকনো পৃথিবীতে পড়ে। কুয়াশাগুলোকে জানে, যে কুয়াশা পাহাড়ের মধ্যে, পাহাড়কে একটা রহস্যময় জায়গা করে রাখে, সেই কুয়াশাকে জানে। আবার নদী জলের এই যে ইমর্টালিটি, এটাকেও জানে। তাহলে এই স্ট্যান্জা হয়ে গেল। নেক্সট স্ট্যান্জা, A shrine of happy pictures marks the days of childhood. দেখো এখানে আবার একটা রোমান্টিক কোয়ালিটি কবির মধ্যে পাওয়া যাচ্ছে। কারণ রোমান্টিসিজমের যদি আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো লাভ ফর দ্য ওল্ড। রোমান্টিক কবিরা সবসময় ওল্ডকে ভালোবাসতেন, ছোটবেলাকে ভালোবাসতেন, পেরিয়ে আসা দিনগুলোকে ভালোবাসতেন। তাহলে এখানে দেখো কবির কবিতার মধ্যেও কিন্তু সে লাভ ফর দ্য ওল্ড প্রকাশিত হচ্ছে। এ শ্রাইন অফ হ্যাপি পিকচার্স মার্কস দ্য ডেজ অফ চাইল্ডহুড। আমি যখনই ছোটবেলার দিনগুলোর কথা মনে করি, তখনই আমি আমার সামনে একটা আনন্দের মন্দির বা আনন্দ মঠের একটা ছবি দেখতে পাই। আমাদের প্রত্যেকের কাছেই আমাদের ছোটবেলাগুলো একটা আনন্দের মন্দির। তাহলে এই যে লাভ ফর দ্য পাস্ট, এটা একটা রোমান্টিক কোয়ালিটি, এটা কবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট দেখো কবি কি বলছেন, স্মল টাউনস গ্রো উইথ অ্যাংজাইটি ফর দ্য ফিউচার। কিন্তু যত আস্তে আস্তে বড় হচ্ছি, যত সময় পরিবর্তন হচ্ছে, এই স্মল টাউনসে কিন্তু আর কোনো হ্যাপিনেস থাকছে না। কি হচ্ছে? অ্যাংজাইটি বাড়ছে, ভয় বাড়ছে, চিন্তা বাড়ছে। দেখো আমরা যত বড় হচ্ছি, আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, টেনশন, চিন্তা যেগুলো বাড়তে শুরু করছে। কিন্তু যখন আমরা ছোট ছিলাম, নো টেনশন, নো চিন্তা, কোনো কিচ্ছুই ছিল না। আমরা যখন আনন্দের সাথে দিন কাটাতাম, তাহলে কবি সেই জায়গাটাকে এখানে বোঝাচ্ছেন। স্মল টাউনস গ্রো উইথ অ্যাংজাইটি ফর দ্য ফিউচার। এখানে স্মল টাউনস রিপ্রেজেন্ট করছে দ্য টাউন অ্যান্ড দেয়ার পিপল। সিনেকডোকি ইউজ করছেন কবি। নেক্সট কবি কি বলছেন দেখো, দ্য ডেড আর প্লেসড পয়েন্টিং ওয়েস্ট। এখানে দেখো আবার একটা রিচুয়ালকে তুলে ধরছে। যারা মারা গেছে তাদের মাথাটাকে পশ্চিম দিক করে সব সময় শোয়ানো হয়। দেখো সূর্যও পশ্চিম দিকে অস্ত যায়। সিম্বলটা দেখো, নেচারের সাথে আমাদের হিউম্যান লাইফকে কত সুন্দর কবি রিলেট করছেন। অনেক ধর্মেই এটা করা হয়, ইসলাম ধর্মেও করা হয়, খ্রিস্টান ধর্মেও করা হয়। মারা গেলে পশ্চিম দিকে মাথা করেই শোয়ানো হয়। তাহলে কবি দেখো একটা আবার রিচুয়াল দেখাচ্ছে। The dead are placed pointing west. মৃত মানুষদের পশ্চিম দিকে মাথা করেই শোয়ানো হয়। কবি বোঝালেন সূর্য যেমন পশ্চিমে অস্ত চলে যায়, দিনটা মারা যায়, রাত্রি চলে আসে, ঠিক সেই রকমই একটা মানুষ মারা যায় যখন, তাকেও পশ্চিম দিকে মাথা করে শোয়ানো হয়। When the soul rises, it will walk into the golden east, into the house of the sun. কিন্তু যখন সোল রাইজিং হয়, দেখো আমরা জানি যে মানুষ মরণশীল, বাট সোল ক্যান নট বি ডিস্ট্রয়েড, ক্যান নট বি ক্রিয়েটেড, ইট অনলি ট্রান্সফর্মস ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। এটাই তো এনার্জির সূত্র, আত্মার যা সূত্র সেটাই তো এনার্জির সূত্র। এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডিস্ট্রাক্টেড, it only transforms from one form to another. এটা এক রূপ থেকে অন্য রূপে শুধু পরিবর্তন হয়। তাহলে কবি সেটাকেই বোঝাচ্ছে। দেখো আমাদের প্রাচীন রিচুয়ালগুলোর মধ্যে কিন্তু সব লুকিয়ে আছে সায়েন্স। একটু ভালো করে খুঁজে দেখতে হবে। সব কিছুকে কুসংস্কার বলে তাড়িয়ে দিলে হবে না। কবি সেটাই বোঝাচ্ছেন। কবি বোঝাচ্ছেন যে when the soul rises, যখন মানুষ মরে যায়, মানুষের আত্মাটা শরীর থেকে অ্যাপার্ট হয়ে যায়, সেই আত্মা চলে যায় কোন দিকে? ইস্ট। ইস্ট মানে নতুন জন্মের দিকে। কারণ পশ্চিমে সূর্য অস্ত গেলে পরের দিন পূর্বে উঠবে, এই প্রমিজিং নিয়েই কিন্তু সূর্য অস্ত যায়।
আমরা সবাই প্রমিস করি, কিন্তু প্রমিস আমরা ব্রেক করে দিই। আমরা কেউ প্রমিস কিপ করি না। আমাদের কাছে প্রমিসেস আর মেন্ট টু বি ব্রোকেন। কিন্তু সূর্য আমাদের কাছে প্রত্যেক দিন এই প্রমিস করে অস্ত যায় পশ্চিমে যে কালকে আমি পূর্বে উঠব। ভেবে দেখো নেচারকে কত সুন্দর কবি রিলেট করছেন। কবি দেখিয়ে দিলেন যে when the soul rises, যখন আত্মা জাগরিত হয়, কোন দিকে জাগরিত হয়? গোল্ডেন ইস্ট, সোনালী পূর্ব দিকে, যেখানে সূর্য ওঠে। ইনটু দ্য হাউস অফ দ্য সান, সূর্যের বাড়িতে। এখানে কবি একটা হেভেনিক অ্যাটমসফিয়ার দেখাচ্ছে। এই ইস্ট, হাউস অফ দ্য সান, সূর্য ওঠার জায়গাটাকে পুরো হেভেন বলছেন কবি। কবি সার্কেলটা বোঝাচ্ছেন আমাদের লাইফের, যে জন্ম মৃত্যু সার্কেলটা। জন্ম হচ্ছে, সূর্য যেমন উঠছে, সূর্য আস্তে আস্তে পশ্চিমে অস্ত যাচ্ছে, পুরো দিনটাকে কভার করছে। আমরাও জন্মাচ্ছি, পুরো দিনটাকে কভার করছি, আমরা অস্ত যাচ্ছি। আবার আমরা পরের দিন কিন্তু অন্য রূপে আমরা আবার কি করছি? অন্য রূপে উঠে যাচ্ছি। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটায় কিন্তু কবি দেখালেন এখানে। নেক্সট, in the cool bamboo, restored in sunlight, life matters like this. ওই যে বললাম, in the cool bamboo, দেখবে অরুণাচল প্রদেশ ওই পাহাড়ি অঞ্চলে প্রচন্ড বাঁশ গাছ হয়। যে বাঁশ গাছগুলো সূর্যের আলোতে ঝকমক ঝকমক করে ওঠে, যেন আরো প্রাণ পেয়ে যায়। তাহলে কবি বাঁশ গাছের সাথে, বাঁশ গাছ এখানে বাম্বু বলতে শুধু বাঁশ গাছ নয়, যে কোনো গাছ, যে কোনো আমাদের ন্যাচারাল লাইফকে কবি বলছেন যে সূর্য না থাকলে আমাদের সমস্ত ন্যাচারাল লাইফ ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। তাহলে কবি বলছেন যে সূর্যের আলোর সাথে যেমন সমস্ত কিছু রেস্টোর্ড হয়, প্রাণ ফিরে পায়, লাইফ ম্যাটার্স, সেই রকমই আমাদের জীবনটাও ম্যাটার করে, সেই রকমই আমাদের জীবনটাও ডিপেন্ডেন্ট কার ওপর? সূর্যের ওপর। লাইক দিস, এইভাবে, বা আমাদের জীবনটাও এইভাবেই একটা সার্কুলার ওয়েতে চলছে, জন্ম থেকে মৃত্যু, সূর্য উদয় থেকে সূর্য অস্ত। বাম্বু সিগনিফাই করছে টোটাল ন্যাচারাল ওয়ার্ল্ডটাকে। শুধু বাঁশ বললে ভুল হবে। যেমন সূর্যের আলোতে টোটাল ন্যাচারাল ওয়ার্ল্ড রেস্টোর হয়, সেই রকমই এখানে সব কিছুই যে রেস্টোরেশন, সেই ব্যাপারটাকে দেখিয়েছে, সব কিছু ট্রান্সফর্ম হচ্ছে। লাস্ট স্ট্যান্জায় চলে যায়, in small towns by the river we all want to walk with the gods. কবি দেখো লাস্ট লাইনে তার যে কালচার, তার যে ট্রাইবাল সিচুয়েশন, তার প্রতি যে ভালোবাসা, সেটাকে টোটালি প্রকাশ করছেন। যে আমার ছোট্ট শহরে, যে ছোট্ট শহরটা নদীর পাশে অবস্থিত, সেখানে আমরা সবাই বড় হতে চাই আমাদের দেবতাদের সাথে। দেখো ট্রাইবাল মানুষরা নেচারকে দেবতা হিসাবেই মানেন। পাহাড়ি মানুষদের কাছে তুমি যদি যাও, তাদের কাছে নেচারই কিন্তু দেবতা। যে কোনো ট্রাইবাল কালচারে নেচারকে তারা গড হিসাবে দেখেন। সেখানে গডস বলতে কবি ওই নেচারকে বোঝাচ্ছেন। কবির যে প্যান্থেইস্টিক মনোভাব, কবি সেটাকে দেখাচ্ছেন। কবি বলছেন যে আমিও আমার ছোট্ট শহরে বড় হতে চাই, বা হাঁটতে চাই আমাদের গডের সাথে বা নেচারের সাথে। তাহলে এখানেই কবিতাটা শেষ হলো। তাহলে কবি কত সুন্দর দেখো টোটাল অ্যাটমসফিয়ারটাকে তুলে ধরলেন। কত সুন্দর তিনি নেচার, কত সুন্দর তিনি মডার্নিটি, কত সুন্দর তিনি এলিজিয়াক নোট, কত সুন্দর তিনি প্যান্থেইজম, সব কিছুকে মিলিয়ে দিলেন। সব কিছুকে মিলিয়ে দিয়ে তার কবিতাটাকে একটা ইউনিক ক্রিয়েশনে পরিণত করলেন। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে কবিতাটা লিখেছেন, কোনো জটিলতা নেই, কিন্তু এই সিম্পল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সব থিমগুলোকে তুলে ধরলেন। এখানে এই কবিতা শেষ। তাহলে চলো, কারো কিছু প্রবলেম থাকলে জানিও কমেন্টে। সবাই ভালো থেকো।
সবাই আনন্দে থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।